অব্র ভারী শ্বাস ফেলে বলল, তবে আর কি, যা হচ্ছে তাই হোক। আরিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, উহ, আমি যে কে করলাম। সে যদি চাকরি করবে বলে এ তো পাগলামো করছিল। ভাবলাম তোমার অফিসেই করুক, তুমি থাকবে, দেখে রাখবে ওকে। কিন্তু এ তো উল্টো হলো, আমি আর আমার বোনকে বিপদের কড়ায় ঠেলে দিলাম। থাক, এ তো ভেবো না, ভাইকে তো আমি চিনি, রাগটা পড়ে গেলে আবার সব নর্মাল হয়ে যাবে। আমি এখন রাখছি, গাড়িতে উঠবো। আমার বোন? ও তো বেরিয়েছে, একটু আগে দেখলাম। পৌঁছে যাবে, ভেবো না, রাখছি। অপর ভুরুকুসকে বলল। মানে কি, কিছু দাও? আলিশা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, আমার বোনের বিপদে আর তুমি আছো দেওয়া নিয়ে। আমার ভালো লাগছে না, রাখি। অপর ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই ভাই আর সেদিতেই ঝগড়ার জন্য আজ আমার আরিশার চুমো পাওয়া হলো না। ভবিষ্যতে এমন আর কি কি ত্যাগ করতে হবে কে জানে। কার সাথে কথা বলছিস? আরিশা চমকে পেছনে তাকালো কথাটায়। মোনারা হুড়ুকুসকে চেয়ে আছেন। আরিশা আমতা আমতা করে বলল, কারোর সাথে না তো। দেখলাম কথা বলছিলি, মুখের উপর মিথ্যে বলছিস। আরিশা থতমত খেয়ে বলল, ও হ্যাঁ, সেজুতির সাথে। কখন ফিরবে জিজ্ঞেস করছিলাম। তা কখন ফিরবেন মহারানী? আসছে, রাস্তায় আছে। মোনারা আর দাঁড়ালেন না, ঘর থেকে বের হতে হতে বললেন, ফিরুক, আজ কটা লাঠি যে ভাঙব পিঠে ও নিজেই গুনে পারবে না। বাপের বারবার মানা সত্ত্বেও বের হলো। চাকরি করবেন উনি। আমার কি এতই অভাব রেখেছে ওনাকে যে ওনার এই বয়সে চাকরি করতে হবে? যত সব। সাহস দিন দিন বেড়েই বাড়ছে। যে পা দিয়ে আজ বাইরে বের হয়েছে সেই পায়ে ভেঙে হাতে ধরিয়ে দেব। আরিশার লম্বা নিঃশ্বাস ফেল। মায়ের বিলাপে কর্ণকুর করল না। সে জানে এমন কিছুই হবে না। মা এর আগেও বহুবার সেতু থেকে মায়ের প্রস্তুতি নিলেও কার্যকর হয়নি। আরিশার ভাবনার ফাঁকে কলিং বেল বাজল। রুম থেকে এক ছুটে বের হলো সে। আমি বিধ্বস্ত হয়ে আছি পুরো। চিন্তা আর দুশ্চিন্তার জতাকালে আমার মাথার হাড় সবগুলো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। আরিশা আপু দরজা খুললো। আমার দিকে কেমন মায়া মায়া চোখে তাকিয়ে আছে ও। কিন্তু এখন এই দৃষ্টি দেখার সময় নেই আমার। আমি ভীষণ ক্লান্ত। আপুকে পাশ কেটে ভেতরে ঢুকেই সোফার উপর ধপ করে বসলাম। ক্লান্ত কণ্ঠে বললাম, পানি খাওয়াও আপু, পানি খাওয়াও। আরিশা আপু পানি আনতে যাবে এর আগে হাতে ডাল ঘুটনি নিয়ে হাজির হলেন আম্মু। দাঁত কিরমিরিয়ে বললেন, এসেছেন নবাবজাদি, পানি পরে খাবেন, আগে ডাল ঘুটনির বাড়ি খান। কোন সাহসে বেরিয়েছেন বাড়ি থেকে? বাবা মানা করেছিল না? আম্মুর এই রূপ দেখে আমার সব ক্লান্তি নির্বিশেষ পালালো। এখন আমার কপালে মার আছে। এক লাফে উঠে গিয়ে আপুর পেছনে লুকালাম আমি। আম্মু এগিয়ে এলো আর আপু দুহাত দিয়ে আড়াল করলো আমায়। আম্মু আপুকে অনেকবার চোখ রাঙালে সবার জন্য। আপু সরল না, সরতে চাইলেও লাভ হবে না। আমি সরতেই দেব না। আপু আম্মুকে বোঝাচ্ছিল, আম্মু শোনো, ও মাত্র এলো, রেস্ট নিক, পরে মেরো। আম্মু কথা শোনার পাত্রী নন। তিনি ফাঁক ফোকর খুঁজছেন আমাকে পেটানোর, আর আমাকে বারবার হুমকি দিচ্ছেন, বের হ তুই, পরে বলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। আমি বের হয়নি। এখন বের হলে যে মার মাটিতে পড়বে না আমি জানি। প্রায় অনেকক্ষণ চললো এই ধস্তাধস্তি। আমাকে মারতে গেলে আপুর গায়ে লাগছে দেখে একসময় অতিষ্ঠ হয়ে আম্মু নিজেই চলে গেলেন। যেতে যেতে বললেন, আড়াল করো, আরও আড়াল করো বোনকে। তোমার বাবা এসে যে শুনে ও বেরিয়েছিল, কথা তো আমায় শোনাবেন। তোদের তো আর কিছুই বলবে না। যত জ্বালা আমার, সংসারের জন্য খেটে মরবো, তাও 2 পয়সার দাম পাবো না। আম্মু যেতে দেখে আমি আপু দুজনেই মুখ ফুলিয়ে শ্বাস ফেললাম। পরমুহূর্তে আমি খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরলাম আপুকে। তুই ভীষণ ভালো আপু। তুই না থাকলে আমাকে আম্মুর মার থেকে সবসময় কে যে বাঁচাতো। আপু হেসে বলল, হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, কথা আছে। টানা 1 ঘন্টা আপুর সাথে আমার আলোচনা চললো। আপু চিন্তায় অস্থির। আমি কি থেকে কি করব ভেবেই পাচ্ছি না। মাঝে মধ্যে আবার ছড়িয়েও বলছে আমাকে, কারণ ওই আমাকে অ্যাপ্লাই করতে বলেছিল। কিন্তু এখন নিয়ে আমি ভাবছি না। দোষ তো আপুর নয়, দোষ আমারই। আমি নিজের গুণে রুদ্র চোখে বালিতে রূপান্তরিত হয়েছি। আমি নখ কামড়ে রুদ্র হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ভাবছি। কাল অফিসে গেলে উনি আমার উপর কী টর্চার যে করবেন সেটা ভাবলে আমার গা ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যে আম্মু এসে খেতে ডেকে গিয়েছেন আমাদের।
আমার খিদে পেলেও খেতে যাওয়ার সাহস কুলাচ্ছে না। বাবা এসেছেন প্রায় 1 ঘন্টা আগে। আমি বাবার সামনেও যাইনি, যদিও জানি না বাবার জানেন কি না আমি বেরিয়েছিলাম। কিন্তু খসখস করছে ভেতরে, সত্যি হলো আমি চোর। পুলিশ দেখে ভয় পাওয়ার আতিকতা স্বাভাবিক। আমি বললাম আবুকে পরে খাবো। বাবা খেয়ে উঠে গেল, কিন্তু ও আমার কথা না শুনেই আমাকে টানা হেঁচড়া শুরু করে দিল। অজ্ঞাতা গিয়ে খাবার টেবিলে বসলাম আমি। একটু পরে বাবা এসে বলেন, ঠিক আমার মুখামুখি চেয়ারটায়। এ তো মহাঝামেলা হলো। যার চোখ থেকে বাঁচতে চাইলাম সেই সামনে বসলো। ধুর, আজকাল প্রকৃতি আমার সাথে বেইমানি করছে। এখন যে আমার মাস চলছে খুব টের পাচ্ছি আমি। না হলে সব ঘটনায় কি বিরুদ্ধে ঘটে? শুনলাম তুমি আজ দেওয়াল বেয়ে নেমেছ। মাত্র ভাতের লোকা মুখে দিয়েছি। আকস্মিক বাবার কথায় গলার ভাতের দানা আটকে যাওয়ার উপক্রম আমার। একবার আবুর দিকে তাকালাম। ভুরু উঁচে জিজ্ঞেস করতেই আপু ইশারায় বোঝালেন ও কিছু জানে না। এরপর তাকালাম আম্মুর দিকে। আম্মু একই জিনিস বোঝালেন আমায়, মানে তারা কেউই বলেনি। তাহলে কি ভূত এসে বলল? ও হ্যাঁ, গফুর ভাই তো দেখেছিলেন, নিখেঁচাটা ওনারই কাজ। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সেজুতি তুমি যদি নিজেকে চালাক ভাবো, মনে রেখো আমি তোমার বাবা, তোমার থেকে একটু বোধে বেশি রাখবো। এভাবে দেওয়াল বেয়ে নামার কিছুই নেই। জেদ হলে সামনে দিয়ে যাবে, বুঝিয়ে যাবে যে বাবার কথা তুমি মানো না, বাবা অভিমান করেছে। আমি বুঝলাম এখন কিছু একটা বলে বাবাকে মানানো দরকার। এই মানুষটার কোনো বিরুদ্ধে প্রভাব আমার উপর পড়বে, আমি মানতেই পারবো না। মিনমিন স্বরে বললাম, আসলে বাবা আমি যেতাম না। আমি প্রথম দিনে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি। অফিসের রুলস এটা। অফিস মিস করলে এখন আমাকে জরিমানা করতে হবে। কোনোভাবেই 6 মাসের আগে চাকরি ছাড়তে পারবো না বলেই গিয়েছিলাম। না হলে আমি কি তোমার নিষেধ অমান্য করতাম? বাবাকে এতটুকু বলতেই বাকিটা বলা যাবে না, তাহলে আমার উপর প্রচণ্ড রাগারাগি করবেন। তারপর 10 লাখ টাকা জোগাড় করতে উড়ে পড়ে লাগবেন। এতটা ভোগ আমি দিতে চাই না বাবাকে। এমনিতেই বাবার ঘাড়ে অনেক বড় লোনের বোঝা। আমার কথা শুনে বাবা একবার চোখ তুলে তাকালেন, পর মুহূর্তে ভাতের প্লেটের দিকে চেয়ে বললেন, আমি বুঝি, কিন্তু আমার জায়গাটা তুমি বুঝতে পারছো না। ওরা আমাকে কন্টিনিউয়াসলি থ্রেট করছে ডকুমেন্টস ওদের হাতে তুলে দেওয়ার জন্য। এই অবস্থায় আমি উদ্বেগ নিয়ে বললাম, বাবা যদি সৃষ্টিকর্তা আমাদের আয়ুবর্ষ অবধি লিখে রাখেন, তবে কাল আমরা যতই সতর্ক থাকি আমরা পরশু অবধি বাঁচব। আজ যদি আমাদের আয়ুকাল অবধি লেখা থাকে, তবে আজ আমাদের যা কিছু হোক আমরা কাল অবধি বাঁচব। ওপরওয়ালা থাকলে কি আমাদের কী করবে? উনি জীবনের গতি যতটুকু টেনেছেন, আমরা তার থেকে না একদিন বেশি বাঁচব, না একদিন কম। আর যেখানে আমার বাবা একজন সাহসী সাংবাদিক, তার মেয়ে হয়ে যদি আমি ঘরে ভয় পেয়ে বসে থাকি, তবে আমার বাবার সমান কই থাকলো? তুমি ভেবো না, আমার কিছুই হবে না। বাবা কিছুক্ষণ আমার দিকে নরম চোখে চেয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, বাবাকে এতটুকু বোঝানো গেল, না হলে আজকের মতো কতদিন যেতাম লুকিয়ে। গভীর রাত, পুরো বাড়ি অন্ধকার, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। একমাত্র জেগে বসে আছি আমি। আমার একটু ঘুমাতে ইচ্ছে করছে না। ঘুমানোর হলে সকালই হবে, আর সকাল হলে অফিসে যেতে হবে। তারপর আমার সাথে কী যে হবে সেটা আন্দাজ করলেই আমি ঢোক গেলছি বারবার। কফি বানাবো কী করে ওই অত বড় কেবিন পরিষ্কার করব। এই তো সব কাজ আমি করব? না, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কিন্তু আমি এগুলো কোনো দিনই করিনি। তারপর ওই লোকের কাজ, আমাকে কাজ করতে দেখে উনি যে ভীষণ মজা নেবেন তাতে সন্দেহ নেই। উহ, আমার ভাবতেই কেমন পাগল পাগল লাগছে। একটা বুদ্ধি যদি পেতাম যাতে একটু হলেও নিজেকে বাঁচানো যায়। আমি বিছানা ছেড়ে উঠে পায়চারি করতে শুরু করি। মাথার বুদ্ধি আসবে আসবে করেও আসছে না। প্রায় অনেকক্ষণ এইভাবে হাঁটার পর আমার মাথায় ইউনিক আইডিয়ার উদয় হলো। চট করে ঘড়ির দিকে তাকালাম, রাত 1টা বাজে। আমি ব্যাগ থেকে আইডি কার্ড বের করলাম, যেটা আজ অফিস থেকে পেয়েছি। কার্ডের পেছনে অব্রভাই আর রুদ্র রোশন চৌধুরীর সেল নাম্বার লেখা। এটা আমি কখনো দেখছি জানি না।
বাড়ি ফেরার সময় কার্ডটা ব্যাগে ঢোকাতে গিয়ে তখন নিজের প্রতি নিজেরই এত রাগ লাগছিল। যখন হাতে বেশি তখন যদি একটু উল্টোপাল্টা দেখতাম। আমি কার্ড দেখে ফোনের স্ক্রিনে রুদ্র নাম্বার তুললাম। এরপর আরামসে হাঁটু ভাঁজ করে বিছানার উপর বসলাম। রিং হচ্ছে। খানিক বাদে ওপাশ থেকে রাশভারী কণ্ঠে ভেসে এলো, হ্যালো, রুদ্র রোশন চৌধুরী স্পিকিং। আমি মুখ ভেঙাই। সবসময় নিজের নাম আওড়ালেই এই লোকের প্রধান কাজ। আমি রুদ্র রোশন চৌধুরী, আমি রুদ্র রোশন চৌধুরী। এতবার বলার থেকে নিজের গায়ে সাইনবোর্ড টানিয়ে হাট না, মুখ বলতে হবে না, সবাই তোর নাম পড়ে নেবে। আমার সাড়া না পেয়ে উনি আবার বললেন, হ্যালো, হু ইজ ইউ দেয়ার। আমি ফোনটা একটু দূরে সরিয়ে গলা পরিষ্কার করলাম। এরপর আমার ফোন কানে ঠেকে গলার স্বর মোটা করে বললাম, হ্যালো, আর সি ইন্ডাস্ট্রির মালিক বলছেন? ইয়েস, হু আর ইউ? আমি উত্তরা থানার ওসি খোরশেদ আলম, আপনার সাথে একটু দরকার ছিল। উনি গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে, বলুন কী দরকার। আমি ঠোঁট টেপে হাসলাম। বেটা বিশ্বাস করেছে তার মানে। বললাম, আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে। কী বিষয়ে? ওনার আওয়াজ যথেষ্ট স্বাভাবিক। আমার একটু খটকা লাগলো। বেটা কি পুলিশকেও ভয় পায় না? নিজেকে ঠিকঠাক করে বললাম, জি, আপনি একটা মেয়েকে চাকরি দেওয়ার নাম করে পিয়নের কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই বিষয়ে আপনার জব ডিসক্রিপশনে কথা বলে কন্ট্রাক্ট সাইন করান আর তারপর অন্য কাজ দেন। এটা যে মারাত্মক অপরাধ, আপনি জানেন না? উনি চুপ করে থাকলেন। আমার হাসি গাঢ় হলো। হয়তো ভয় পেয়েছেন উনি। আমি আবার বললাম, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি মেয়েটাকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না। তবে কিন্তু আমি আপনাকে থানায় নিতে বাধ্য হব, বুঝেছেন? টাকা আছে বলে যা মন চায় তাই করবেন, ভাবলে ভুল ভাবছেন। কি হলো, কথা বলছেন না কেন? ভয় পেয়েছেন? থানার কথা শুনেই এত ভয়? থানায় আনলেন কী করবেন? হঠাৎ উনি বলেন, কী করব সেটা কাল অফিসে এলেই বুঝবেন মিস সেজুতি। আসুন তো আগে। আই উইলস ওয়েট। আমার চোখ কপালে উঠে এলো। উনি ধরে ফেললেন। তাৎক্ষণিক ফোনের লাইন কেটে ফোনটাকে দূরে ছুঁড়ে মারলাম আমি। না, এবার আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। পাকামোর ফল সব সময় তেতোই হয়। সময়টা সকাল। আবার একটা অন্ধকার রাতের বিদায় দিয়ে দিনের আলো ফুটেছে। আমার সব চিন্তে সব ভয়কে বালিশে মিশিয়ে ফেলে ঘুম থেকে উঠেছি মাত্র। এক মুহূর্তের জন্য মনেই ছিল না কাল রাতে কি পাকামোই করছি, আর সেই ফল কতটা বিশ্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন হাই তুলতে তুলতে নিশ্চিত মনে ওয়াশরুমে ঢুকলাম, ঠিক তখনই মনে পড়ল রুদ্র রোশন চৌধুরীর কথা। আজ তো দ্বিতীয় দিন আমার অফিসের। ব্যাপারটা হলো কালকের মতো মনে মনে একটু একটু আনন্দ নেই, উল্টো হচ্ছে চিন্তা, ভয়ানক দুশ্চিন্তা। অফিস তো যাব না, যাব অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে। কাল রাতে এক ফোঁটাও ঘুমায়নি। ঘুমাবে বা কী করে? রুদ্র রোশনের চাঁদ বদন যেদিন দেখেছি সেদিন থেকে আমার ঘুম উবে গিয়েছে। এই লোক তোহার মাখন বয়। একে দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। একে খেলে বদহজম হবে আমি নিশ্চিত। ছি, তোহা কি ফালতু পছন্দ তোমার? মনে মনে তোহার রুচিকে গালমন্দ করে ওয়াশরুম ছেড়ে বেরিয়েছি আমি। আয়নার সামনে গিয়ে চুল ঝাড়ার সময় আপু এসে কফি নিয়ে দিয়ে গিয়েছে। আমার সাথে আপুর মুখটাও বেশ চিন্তিত। অবশ্যই আমার ভবিষ্যতের অবগত কিনা। ঠিক 9:30 রওনা দিয়েছি। আজ আর স্কুটি নেই। বাবার বাইকে বাবার সাথে বেরিয়েছি। কাল রাতে বাবাকে কতটা ইমোশনাল কথা শোনানোর পর বাবা আর অমত করেনি আমার চাকরিতে। সাথে যখন কোম্পানির নাম শুনেছেন তখন হয়তো ভাবলেন আমার জন্য খারাপ হবে না। আজ তাই আমাকে লুকিয়ে যেতে হয়নি। সদর দরজা দিয়ে বুক ফুলিয়ে বেরিয়েছি। বাবা আমাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন। আমি অনেক সাহস সঞ্চয় করে অফিসে ঢুকছি। 10টা থেকে অফিস আওয়ার শুরু হয়। আমি পৌঁছেছি 9:50-এ। অফিসের পরিবেশ এই জন্য এতটা নরবিন নিরিবিলি। আমি এদিক ওদিক দেখছি। অনেকে অনেকের সাথে গল্প জুড়েছে। কেউ কেউ নিজের ডেস্কে বসে পত্রিকা পড়ছে, কেউ মোবাইল ঘাঁটছে। এদের দেখে আমার একটু হাসি পেল। যেই না বস ঢুকবে সব একেবারে শটাং হয়ে বসবে, নড়বেও না চড়বেও না, আর তারপর শুরু করবে লাগাতার কাজ। ব্যাস, এরই নাম অফিস। আমার অন্য কোথাও মনোযোগ তখন। হঠাৎ হাঁটার ফাঁকে একটা শক্ত বুকের সাথে ধাক্কা লাগলো আমার। যে সে ধাক্কা ছিল না, রীতিমতো 1 হাত দূরে ছিটকে পড়েছি আমি।
ভরা অফিসের মধ্যে মেঝেতে পড়া, এটা কি কত বড় লজ্জার! কেউ জানে আমি ব্যথা পেয়েছি, তবে সেদিকে আমার খেয়াল নেই। কার সাথে ধাক্কা খেয়েছি আমি সেটাও দেখিনি। আগেই চেক করলাম কেউ আমায় পড়তে দেখেছে কি না। অনেকে দেখেনি, আর যারা দেখেছেন তারা একবার দেখে আমার মন দিয়েছে নিজের কাজে। আমি মনে মনে স্বস্তি পেলাম। ব্যথার থেকেও লজ্জা আগে। ততক্ষণ কেউ একজন আমার সামনে হাত বাড়িয়ে বলো, আই অ্যাম সরি সেজুতি, একদম খেয়াল করিনি আপনাকে। উঠে আসুন, ব্যথা লেগেছে? আমি দাঁত কিরমির করে আগন্তুকের দিকে তাকালাম। ধাক্কা দিয়ে দরদ প্রকাশ করার কী দরকার? সরি বলে কি ব্যথা কমবে? কিন্তু লোকটির দিকে তাকাতে আমার রাগ হওয়ায় মিঠের মতো চুপসে এলো। সামনে অনিল দাঁড়িয়ে, বিনা শর্তে উনি ভদ্রলোক, ওনার সাথে ক্ষোভ ঝাড়ার প্রশ্নই আসে না। আমি হেসে বললাম, না সমস্যা নেই, আসলে আমি অন্যদিকে তাকিয়ে হারছিলাম। অনিল বলল, সমস্যা নেই বুঝলাম, কিন্তু উঠে তো আসুন। আমি একটু ইতস্ত করে ওনার পেটে রাখা হাত ধরে উঠলাম। নিজেকে গুছিয়ে দাঁড়াতে দেখলাম অনিল কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, পরেরবার আমার ধরে রাখা হাতের দিকে। আমি ওর চোখ অনুসরণ করে হাতের দিকে তাকাতেই তড়িৎ গতিতে হাত সরিয়ে নিলাম। কাঁধ ব্যাগটা একটু ঠেলে বললাম, ধন্যবাদ। তুহা আসেনি? না, আমি ছোট করে বললাম। ও, অনিল প্রস্তাব রাখলো, কফি খাবেন? আমি নির্দ্বিধায় উত্তর দিলাম, জি না। অনিল ভুরুকুচকে বলল, কেন? আমার সাথে বুঝি এই কাপ কফি খাওয়া যায় না? আমি হেসে বললাম, তা নয়, আসলে আমি দিনে দুবার কফি খাই, সকালে আর রাতে। সকালেরটা অলমোস্ট হজম হয়ে গিয়েছে, রাতেরটা বাড়িতে গিয়ে খেয়ে নেব। আপনিও যান বরং। অনিল মাথা নেড়ে বলল, শিওর? না গেলে কি জোর করে নেওয়া যায় না? আমাদের কথার মধ্যে একজন চেঁচিয়ে উঠল, এই বস এসেছে, বস এসেছে। কথাটা শোনা মাত্র অফিসের ভেতর ছোটোখাটো ঝড় শুরু হলো। যে যেই প্রান্তেই ছিলেন না কেন ছুটে ছুটে এসে নিজের ডেস্কে বসে পড়লেন। আমি আর অনিলও বাদ পড়িনি। আমরাও গিয়ে আমাদের ডেস্কে বসলাম। দরজা দিকে তাকাতে দেখলাম রুদ্র রহসান চৌধুরী হিরোর মতো এন্ট্রি নিলেন। ব্যাপারটা হলো একটু অগোছালো অফিস মুহূর্তেই হলো শান্ত। আমার ভাবনা থেকে এক কদম এগিয়ে এরা। ডেস্কের টেবিলে ব্যাগ রেখে আমি আবার পিছু ঘুরলাম। রুদ্র এক হাতে পকেটে ঢুকে হাঁটছেন, একদম সোজা তার দৃষ্টি। আশেপাশে যে যতই দাঁড়িয়ে সালাম দিক না কেন, রাক্ষসটা তার উত্তর অবধি দিচ্ছে না। এমন ভাবছেন কানেই শোনে না উনি, পাত্তাই দেন না কাউকে। এ তো ভঙ্গি নিয়ে তো সিনেমা হিরোরাও হাঁটে না। আমার মেজাজ অকারণেই খারাপ হলো। এই লোককে কিচ্ছু দেখতে মন চায় না, সহ্য হয় না একে আমার। বিরক্তির সময় চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। কিন্তু আমি যে এখানে কার কর্মচারী, বচের ওপর রাগ থাকা আমার শোভা পায় না। বিষয়টা হাড়ে হাড়ে বুঝলাম তখন, যখন কেউ আমার ডেস্কের টেবিলে জোরে বাড়িয়ে দিল। আমি চমকে তাকালাম। এর থেকেও অধিক চমকালাম যখন দেখলাম লোকটা রুদ্র রহস্যন স্বয়ং নিজেই। আমি তাকাতে উনি শক্ত কণ্ঠে বললেন, স্ট্যান্ড আপ। আমি বিনা বাক্যে ব্যয় উঠে দাঁড়াই। উনি শান্ত অথচ কড়া কণ্ঠে বললেন, প্রত্যেকটা অফিসের কিছু রুলস আছে। সিনিয়র যখন আপনাকে পাশ করবে তখন তাকে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। আর আমি তো সেখানে এই অফিসের জন্মদাতা। আমাকে দেখে এভাবে বসে থাকার সাহস কোথায় পেলেন আপনি? আমি ভেবাচাকা খেয়ে যাই। 1 মিনিটের জন্য অন্যদিকে তাকিয়েও কিস খেয়ে গেলাম। একটু আশেপাশে চোখ বুলাতেই দেখলাম সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি জঘন্য! এই তো একটু আগে ধপাস করে নিচে পড়েছিলাম, কেউ তো তাকায়নি। এখন এভাবে দেখার কি হলো? আমার মৌনতা রুদ্র পছন্দ হয়নি। উনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আপনি কি আদৌ ভদ্রতা জ্ঞান আছে, নাকি হেলতে দুলতে চলে এসেছেন চাকরির জন্য? আমি কোনো কথা বাড়াতেই চাইলাম না, বাড়িয়ে লাভও নেই। জোর যার মূল্য কি তারই হবে। আস্তে করে বললাম, সরি, আর হবে না। উনি একবার অন্য হাতটা পকেটে গুঁজে বললেন, রুদ্র রহসান চৌধুরীর অফিসে একই ভুল বারবার হয় না। আমাকে অসম্মান করার দুঃসাহস যখন করেছেন, এবার তার পাওনা শাস্তিও ভোগ করবেন। আমি প্রশ্ন নিয়ে তাকালাম। উনি এক পাশে হালকা হেসে বললেন, আগামী 1 ঘন্টা আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, 1 সেকেন্ডের জন্য পা নাড়াবেন না। অ্যাট অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। আমি বিস্ময়ে হা হয়ে ফেললাম মুখটা। এরপর উনি সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, আপনারা নিজেদের কাজ করুন।
সাথে সাথে সবাই নিজের কাজে মন দিল। উনি আরেকবার আমার দিকে তাকিয়ে চলে গেলেন। আমার রীতিমতো মেজাজ খারাপ হলো এবার। আমি নিশ্চিত এই সামান্য কারণে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখা এমনি এমনি নয়, নির্ঘাত আমার উপর রাগ আর কালকের ফোনের জন্য তুলে রাখা প্রতিশোধ রয়েছে। অভদ্র, অসভ্য, বেয়াদব কোথাকার। কোন অফিসের নিয়ম এটা যে অফিসের বসকে দেখা মতো না দাঁড়ালে তার জন্য শাস্তি বরাদ্দ হবে? এই অসভ্য লোকের অসভ্য রুলস আমি মানি না। ভেতরে এই স্লোগান ফেটে পড়লেও মুখে কুলো পেটে দাঁড়িয়ে আছি। রুদ্র নিজের মতো হেঁটে কেবিনে ঢুকে পড়লেন। সবাই নিজেদের কাজ করছে, শুধুমাত্র অনিলকে দেখলাম আমার দিকে অসহায় মুখে চেয়ে আছে। ও একটু কাজ করছিল আর আমার দিকে তাকাচ্ছিল। ওই দিন তোহা আসেনি অফিসে, কে জানে কেন। নিজের হবু বরকে এভাবে অন্য মেয়ের দিকে তাকাতে দেখলে কি করতো? নিশ্চয়ই আগে গোছগোছ করে অন্য কাউকে বিয়ে করতো। টানা কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম কে জানে। পা ব্যথা টনটন করছে, মানে 1 সেকেন্ডের জন্য নড়তে পারিনি। আর বলিহারি আমারও কপাল, ডেস্ক পড়েছে একদম রুদ্র রোশনের কেবিনের মুখোমুখি। আমি ওনাকে না দেখলে ওনার কেবিন থেকে আমাকে স্পষ্ট দেখা যায়, আমি জানি। তাই অনেকবার বসতে চেয়েও বসিনি, বারবার চেহারাটার দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই কাজ ছিল, আমাকে অনুরোধ করছিল, হয়তো বা আমার জামা ধরে টানছিল একটু বসার জন্য। কিন্তু কি আর করার, আম্মু বলে আমি দুদণ্ড কোথাও স্থির হয়ে বসি না। আজ বসতে না পারা কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছে আম্মু। আমি দেওয়ালে ঘড়ি থেকে একটু পরপরই তাকাচ্ছি। যখনই 1 ঘন্টা হয়ে গিয়েছে আমার মুখে বিস্তৃত হাসি ফুটল, যেন গোটা রাজ্যকে জয় করেছে তেমন আনন্দে ধপ করে চেয়ারে বসলাম। চেয়ারের সাথে মাথা এলিয়ে দিয়ে বড় সুখের নিঃশ্বাস ছাড়লাম। আহ, শান্তি। মিনিটখানেক হয়নি, চিরচেনা বসির পরিচিত কণ্ঠে ডেকে উঠলেন আমায়। আমি তাকাতেই বিদঘুটে সে 3টি বাক্য আওড়ালেন। ম্যাডাম, স্যার ডাকছেন। আমার পুরো শরীর হিড়হিড় করে উঠল রাগে। এই লোক কি আমার একটু আরামে থাকতে দেবে না? পরমুহূর্তে ভয়ে মুখটা ছোট হয়ে এলো। ঘড়ি দেখে বিদ্যুৎ বেগে তাকালাম। ভালো করে সময় হিসাব করলাম না, 1 ঘন্টা হয়েছে, বরং আরও 5 মিনিট বেশি দাঁড়িয়েছিলাম। তাহলে ডাকছে কেন আমায়? বসে তাড়া দিয়ে বললেন, ম্যাডাম তাড়াতাড়ি যান। আমি ওনার কথায় মাথা নেড়ে উঠে দাঁড়াই। অনিলের দিকে চোখ পড়তে দেখলাম ও কৌতূহল নিয়ে চেয়ে আছে। আমাকে তাকাতে দেখে তাই বলল, কী ব্যাপার বলো তো, বস ডাকছেন কেন এখন? আমি উত্তরে দীর্ঘশ্বাস পেলাম শুধু। অনিল তো আর জানে না এই দীর্ঘশ্বাসের পেছনের রহস্য। কেবিনের সামনে আসতে দরজা হাঁ করে খুলল। এই ব্যাপারটা আমার বেশ লাগে। প্রথম দিন ভয় পেলে এই রহস্য উদ্ঘাটন করে নিয়েছি। এটা রিমোট কন্ট্রোল ডোর সত্যি। লোকটার বিলাসিতা অভাব নেই, তার সাথে নিশ্চয়ই প্রচুর অলস। হাত দিয়ে দরজা খুলবেন না দেখে দরজায় রিমোট লাগিয়েছে। আমি স্বর উঁচু করে বললাম, মে আই কাম ইন? ভেতর থেকে উত্তর এলো, ইয়া। কি ঠান্ডা উত্তর! লোকটা যদি এমন ঠান্ডা হতো! ভেবেচিন্তে গিয়ে কেবিনের ওনার টেবিলের একটা চেয়ার গিয়ে এসে দাঁড়িয়ে আছে। কখন ডেকেছে প্রশ্ন করলাম না, উত্তর তো দেবেনই না, উল্টো প্রচণ্ড এগো দেখে বলবেন আমার মুখের উপর কেউ প্রশ্ন করে না। উনি ফাইল কাটছিলেন, নিশ্চয় কালকের মতো অপেক্ষা করাবেন আমায়। এই লোকের কাজই তো এগুলো। ভদ্রলোক হলে এমন কেউ করে নাকি? কিন্তু আজকে আমার অপেক্ষা দীর্ঘস্থায়ী হয়নি। উনি বলেন, কাল কেবিন গোছাতে বলছিলাম, গোছানো হয়নি কেন? আমি জিভ কাটলাম, এই রে, আমার তো একদমই মনে ছিল না। আমি ভুলে গেলে এই অভদ্রলোক ঠিক মনে রেখে দিল। মিনমিনে কণ্ঠে বললাম, ভুলে গেছিলাম, কাল থেকে করব। উনি এবার আমার দিকে তাকালেন, হাতের বল পেনে প্রান্ত তাক করে বলেন, কাল শব্দটা আমার পছন্দ নয়, তখন করিনি, এখন করুন। আমার কপালে ভাঁজ নিয়ে আশপাশ তাকিয়ে বললাম, কিন্তু এখন তো আপনার কেবিনে গোছাতেই আছে, সব পরিষ্কার। উনি ভুরু নাচিয়ে বলেন, তাই সব গোছানো পরিষ্কার? আমি নিরুত্তর সহিত কণ্ঠে বললাম, হ্যাঁ। উনি চট করে ওনার টেবিলের উপর থাকা কফির মগ উল্টে দিলেন। ভেতরে কফিটুকু গড় গড় করে টেবিলে পড়ল। আমার চোখ বেরিয়ে এলো ওনার কাজে। এরপর উনি আমাকে একটা মাইক্রোমিটার অ্যাটাক উপহার দিয়ে টেবিলের সমস্ত ফাইলপত্রগুলো শূন্যে ছুঁড়ে মারলেন। মুহূর্তে সব এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল।
এদিক সেদিক। উনি উঠে দাঁড়িয়ে কুটিল হেসে বললেন, এবার নিচে পরিষ্কার গোছানো নেই, নিন কাজে লেগে পড়ুন। কথাটা বলে উনি ল্যাপটপটা হাতে নিয়ে সোফার উপর বসলেন, যেখানে কাল মরে পড়েছিলাম আমি। কি নিরুদ্বেগ ভাবমূর্তি ওনার। এ দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। আমার জিহ্বার কথা নেই, কথা কি কোনো শব্দই নেই। ভেতর থেকে ওনার জন্য হাজার হাজার গালি মারামারি করে বের হতে চাইছে, কিন্তু একটা কিছু আমার মুখে পড়ছে না। মনে মনে ঘোষণা করলাম, এই লোক হিটলারের চেয়েও ভয়ানক। উনি আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রাগত স্বরে বললেন, দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য কি আমি সারাদিন ওয়েট করব? 10 মিনিটের মধ্যে সব শেষ করবেন। অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও। আমার ইচ্ছে হলো গায়ের ওড়নাটা দিয়ে ওনার গলায় ফাঁসি লাগিয়ে মারতে, যে এই টাইম বাঁধানো হুকুম কাউকে দিতে না পারেন। মুখটা কালো করে কাজে হাত লাগাতে যাব, অমনি বলে উঠলেন, ওই কফি তো পড়ে গেছে, আগে কাপ কফি বানিয়ে দিন, তারপর বাকি সব। আমি চোখ বুজে জোরে শ্বাস ফেললাম। রাগে দাঁত কটমট করছে আমার। কফি পড়ে গিয়েছে নাকি তুই ফেলে দিয়েছিস? 10 মিনিটে কফি বানাবো, কেবিন গোছাবো, মামার বাড়ি আবদার। আমি থতমত কণ্ঠে প্রশ্ন করলাম, কফি মেকার কোথায়? উনি চোখ দিয়ে দেখালেন আমায়। আমি সেদিকে হেঁটে গেলাম। এখন আর কি, নিজের জন্য কোনোদিন বানাইনি, আজ এর জন্য বানাবো। হাতি কাদায় পড়লে চামচির গায়েও লাথি মারে শুনছি, কিন্তু আমার বেলায় প্রবাদ বাক্য উল্টো গিয়েছে। নিতান্তই অবলা পেয়ে বুনো ষাঁড় গুতাচ্ছেন আমায়। তবে একটু শোক ঝোঁকের মধ্যেও মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এমন কফি বানাবো, বেটা আমার হাতের কফি আর জীবনও খেতে চাইবে না। এক আশায় আর মনে গজ তুলে উঠলেই আমি মুখ চেপে হাসলাম। রুদ্র ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সেজদি তখন কফি বানাতে ব্যস্ত। রুদ্র বাঁকা হেসে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সে যদি কাঁদো কাঁদো মুখটা নৈপাশে আনন্দ দিচ্ছে তাকে। সবে তো শুরু মিস, সে যদি এখনো অনেক কিছু বাকি আপনার জন্য। দিঘির জলে 2-4টে পদ্মা ফুটেছে। সবুজ শ্যাওলার পানিতে পদ্মাগুলোকে মানিয়েছে খুব। এই ডাল থেকে এই ডালে উঠছে একটা ছোট্ট চড়ুই। খুব ঘন ঘন লাফাচ্ছে পাখিটা, বিশ্রামও নিচ্ছে না। দুপুরে সূর্যের তেজ অনেকটা বেড়েছে। পাতার ফাঁক বেয়ে গলে পড়েছে রোদ, সোজা এসে বিচ্ছে গায়ে। বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে আরিশা, কাঁধ ব্যাগটা পাশেই রাখা। অব্রুর জন্য অপেক্ষা এখন প্রায় 15 মিনিট পার হলো। অব্রু দেখা নেই। ইদানিং এতই ব্যস্ততা, তার 2 সেকেন্ড নাকি স্থির করে দাঁড়াতেও পারে না। আরিশার ভীষণ ইচ্ছে হয় অব্রু, যার জন্য সব সময় তৎপর থাকে, সেই রাগী বদমেজাজি ভাইটাকে সামনে থেকে দেখার। অব্রুর মতো লোকও কিনা যার ভয়ে লেজ গুটিয়ে রাখে। কথাটা ভেবে একটু হাসলো আরিশা। পরবর্তী মুখ উদার করে নিল। কাল রাতে বাবা মায়ের ঘরের সামনে থেকে যাওয়ার সময় কিছু কথা এসেছে গানে। তারপর থেকে এক মুহূর্ত শান্তি লাগছে না। অব্র যেখানে রোজ দেখা করার জন্য বায়না করত, সেখানে আর সে নিজেই ডাকলো অব্রকে। এমনকি দেখা করা নির্ধারিত সময়ের আগেই এসে এসে পড়লো এখানটায়। বাড়িতে ভালোই লাগে না। আগে তো সে যদি থাকতো, পুরোটা সময় চলে যেত ওর সাথে খুনসুটিতে। এখন সেও ব্যস্ত চাকরি নিয়ে, তারও কোর্ট প্র্যাকটিস হচ্ছে না। সব মিলিয়ে বড্ড একঘেয়েও লাগছে দিনগুলো। আরিশার ভাবনার মধ্যে গাড়ির হর্নের শব্দ এলো কানে। সে তবুও পাশ ফিরে তাকালো না। পার্কের মতো কত শত মানুষ, হবে তো কেউ একজন। কিন্তু গাড়ি থেকে নেমে এলো অব্র। দুটো পায়ে হেঁটে এসে বলল আরিশার পাশেই জায়গায়। আরিশা তাকালো। অব্র প্রসারিত হেসে হাতে থাকা বেলি ফুলগুলো এগিয়ে দিল ওর দিকে। আরিশার প্রিয় বেলি ফুল। অব্রর আনতে কোনো দিন ভুল হয় না। আরিশা তাকাতে 2 ভুঁড়ি উঁচু করল অব্র। আরিশা মুচকি এসে ফুলগুলো নিয়ে চোখ নামিয়ে আবার তাকালো। অব্র আরও এগিয়ে বসলো আরিশার দিকে, হাতের উপর হাত রাখলো। সামনে ফুটে থাকার পদ্মগুলোর দিকে তাকিয়ে বলল, আজ এই অধমের প্রতি দয়া হলো কী করে? অন্যদিন তো বলে বলেও বাসা থেকে বের করতে পারি না। আরিশার হাসিটা একটু কমে এলো। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলো, জরুরি কথা আছে, খুব জরুরি। অব্র পাশ ফেল, ভুরু কুঁচকে বলো, তাই কি কথা? কথা তো সবসময় ফোনে বলতে চাও, সিরিয়াস কিছু? আরিশা হ্যাঁ বোধক মাথা নাড়তেই অব্র মুখখানিক সিরিয়াস হয়ে এলো। আরিশা মুখ দেখে নর্মাল লাগছে না। সে যদি যেমন ছোটোখাটো বিষয় নিয়ে মজা করে, আরিশা তেমন নয়। সে যদি যতটা ছেলে মানুষ চঞ্চল, আরিশা ততটাই ম্যাচিওর। অব্র বাবা আমার বিয়ে ঠিক করেছেন।
আরিশার ছোট্ট কথা চমকে উঠল অব্র। কপালে ভাঁজ নিয়ে বলল, বিয়ে ঠিক করেছেন মানে? তোমার বিয়ে উনি কী করে ঠিক করবেন? আরিশা বিরক্তি নিয়ে বলল, কী করে ঠিক করবেন মানে কি? উনি আমার বাবা। ওনারই তো সসম্পূর্ণ অধিকার রয়েছে আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার। অব্র থতমত খেয়ে বলল, হ্যাঁ তা তো নিশ্চয়ই। আমি বলতে চাচ্ছি উনি এভাবে তো তাড়াতাড়ি কী করে বিয়ে ঠিক করলেন? তাহলে কি পাজি দেখে বিয়ে ঠিক করবেন? পড়াশোনা শেষের পথে, এখনও তো বিয়ে দেবেন তাই না? অব্র সন্দেহীন কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, তুমি কি বিয়েতে রাজি নাকি? রাজি হলে নিশ্চয়ই ক্ষতির কিছু নেই। অব্র অবাক হয়ে বলল, মানে কি? আয়েশা, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আয়েশা নিরুৎসাহিত কণ্ঠে বলল, বাসি, ভালোবাসলে কি বিয়ে করতে হবে এমন কোথাও লেখা নেই। অব্র স্তম্ভিত। আয়েশার উই লস্ট ইউর মাইন্ড, কী বলছে এসব? যা শুনছ তাই। তুমি আমায় ভুলে যাবে। আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। অব্র উঠে দাঁড়িয়ে পড়ল। একরকম তেতেই বলল, অসম্ভব। আমাকে তুমি এমনটা বাধ্য ছেলে ভেবো না যে তুমি বললে আমি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে ভালোবেসে সম্পর্কে শুধু তোমার কথায় তৈরি হয়নি। আর আর না তোমার সাথে শেষ হবে। আমাকে রেখে অন্য কাউকে বিয়ের কথা তুমি ভাবতে পারছো কি করে? 3 বছর যাবৎ আমরা একে অপরের সাথে আছি। মাঝখানে তোমার বাবা। বিয়ে ঠিক করলে সব শেষ করে দিতে হবে? মগের মূল্যক নাকি? আরিশাও উঠে দাঁড়ালো। তো কি করবেন আমার বাবা? মেয়ে বড় হয়েছে, তার বিয়ের সম্বন্ধ দেখবেন না? এখন সব দোষ আমার বাবার হয়ে গেল? এতই ভালোবাসো তাহলে বিয়ের প্রস্তাব দিচ্ছে না কেন? তোমার বাড়ি থেকে আমি উড়ে উড়ে যাব? ওগুলো সতর্ক চোখে তাকে বলো, এর মানে? আরিশার ঠোঁট উল্টে রাগ দেখিয়ে বলল, 3 বছর হয়ে গিয়েছে, এখন অবধি একবারও বিয়ের কথা তুলতে দেখিনি। কখনো শুনিনি বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা। সে আবার হুমকি ধমকি দিতে আসছে আমাকে। আমি কি সারা জীবন আইবুড়ো বসে থাকবো? উনি কবে সময় পাবেন বিয়ে করতে আসবেন আমাকে, ততদিন অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করলেও কি আমার পরিবার করতে রাজি হবে? এরপর আমার একটা ছোট বোন আছে, ওরও তো বিয়ে দিতে হবে। অপর নর্মকণ্ঠে বলো, তুমি তো কখনো বলোনি বিয়ের প্রস্তাব পাঠাতে। আরিশা ফুঁসে উঠে বলল, আমি বলবো মানে? আমি নিজে বলবো নিজের বিয়ের প্রস্তাবের কথা? কেন আমার লজ্জা নেই? বিয়ের কথা আগে ছেলেদেরই বলতে হয়। অব্র হেসে ফেলল এবার, ভুরু নাচিয়ে বলল, তার মানে আমার আরও রানীর ইচ্ছে আমি তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এই তো? আরিশা মুখ ভেঙচিয়ে অন্যদিকে তাকালো। অব্র বলল, এই সামান্য কথাটা না বুঝতে পারার জন্য হাত জোর করে ক্ষমা চাচ্ছি ম্যাডাম। এমন আর হবে না। অব্র হাত জোর করতেই আরিশা হাত ধরে বলল, থাক আর ঢং করতে হবে না। কাল রবিবার, বাবা বাসায় থাকবেন। এরপরে কথাগুলো নিশ্চয় বলে দিতে হবে না? অব্র দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি ঠিক বুঝেছি। অব্র আরিশার দুদিকের দু কাঁধের ওপর হাত দিয়ে বলল, কাল ভাইকে নিয়ে আমি তোমাদের বাড়িতে যাব। তোমাকে হাত পেতে চাইবো আঙ্কেলের কাছে, চলবে তো? আয়েশা লাজুক হেসে মাথা নুয়ে বলল, দৌড়াবে। অব্র খানিক সময় চেয়ে থেকে ভুরু কুঁচকে বলল, তাহলে তোমার বাবার ঠিক করা পাত্রে কি হবে? আয়েশা অব্র শার্টের বোতাম খোঁচাতে খোঁচাতে বলল, এটা আমি এমনি বলছি, তোমাকে ভয় দেখাতে। বাবা কোনো ছেলেকেই ঠিক করেনি। অব্র ভরকে বলল, তাহলে? কাল রাতে বাবা আম্মুকে বলছিল আমার বিয়ে নিয়ে ভাবছিলেন উনি। আম্মু যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কাউকে পছন্দ করি কি না, থাকলে কথা বলবেন আর না থাকলে উনি পাত্র দেখবেন। অব্র চোখ বড় করে বলল, তার মানে আমাকে চেক করছিলে? আরিশা ঠোঁট চেপে হেসে মাথা দোলাতেই অব্র নাক ফুলিয়ে বলল, জঘন্য মজা আরিশা। এই মুহূর্তের জন্য আমার হৃৎপিণ্ড কত লাফাচ্ছিল জানো? অভ্র আরিশের বুকে হাত পা রেখে বলল, এই যে ছুঁয়ে দিলাম শান্ত হয়ে যাবে। অভ্র মুচকি এসে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। যাক, এটা মজা ছিল। সত্যি হলে কি যে করতাম গড নোস। যদি কান্না এসেছো না, তবে আজকের কথাগুলি কিন্তু। অভ্র মাঝপথে ব্যস্ত কণ্ঠে বলল, না না, আসবো আসবো, আই প্রমিস আসবো। আরিশা হাসলো, হাসি আড়ালে ফুটল উচ্ছ্বাসিত স্বপ্ন। ভালোবাসার মানুষের ঘরে বউ হয়ে যাওয়ার নির্মম এক আনন্দ। জীবনে প্রত্যেকটি ঘটনা এক একটি পরীক্ষা, যত বেশি পরীক্ষা আপনার তত বেশি সুযোগ উত্তীর্ণ হওয়ার। এর চেয়ে বড় কথা, প্রতিটি পরীক্ষার পর আমরা নিজেদের আরও বেশি উপযুক্ত করে তুলি। এই রকম হাজারটা নীতিবাক্য মালা গেঁথে ছুটেছে আমার মাথায়। সামান্য মেকার দিয়ে কপি বানানোকে
আমার এখন বোর্ড এক্সামের থেকেও ভয়ানক মনে হচ্ছে। কফি বানাতে হলে কি কি করতে হয় আমি জানি, কিন্তু কখনো নিজ হাতে বানানি। ব্যাপারটা অনেকটা বই পড়ে সাঁতরে শিখে রাখার মতো। রুদ্র হোসেন চৌধুরী আমাকে সময় দিয়েছেন 10 মিনিট, আর আমি গত 10 মিনিট ধরে শুধু কফি বানাচ্ছি। মাঝে মাঝে চেক করছি অভদ্রলোক কী করছিলেন। আমাকে কাজে পাঠিয়ে উনি কিন্তু বেশ আরামে ল্যাপটপ ঘাঁটছেন। আমি একবার আর চোখে ওনার দিকে আবার তাকালাম। উনি কাজ করছেন, ল্যাপটপের স্ক্রিনে ডুবে আছেন মনে হচ্ছে। আমি এই সুযোগে সদ্ব্যবহার করে কাপে এক বেশি কফি পাউডার দিয়েছি। চুমুক দিলেই তেতো জিহ্বা ঠোঁটের সাথে আটকে যাবে, গলবিল ধ্বংস হয়ে নদীতে পরিণত হবে। আজকে বেটা বুঝবে আমাকে খাটাতে যাওয়ার শাস্তি ঠিক কী হতে পারে। কফি বানাতে ওনার দিকে হেলে দুলে এগিয়ে গেলাম। মগটা বাড়িয়ে দিয়ে বললাম, নিন ধরুন আপনার কফি। উনি একবার চোখ তুলে শুধু আমাকে দেখলেন, কিছুটি না বলে আমার কাছে মনোযোগ দিয়ে আমার কপালে ভাঁজ পড়ল। একটু উঁচু স্বরে বললাম, আপনার কফি। উনি বিরক্ত হলেন, মুখ দেখাই বোঝা গেলেও। আমার দিকে তাকে গম্ভীর কণ্ঠায় বলেন, আপনি অন্ধ, দেখতে পাচ্ছেন না আমি বিজি? আমি বললাম, দেখতে তো পাচ্ছি, কিন্তু কফিটা নিন, তারপর কাজ করুন। আমার যে এখন অনেক কাজ বাকি। উনি বললেন, দাঁড়িয়ে থাকুন। আমি সচেতন কণ্ঠে শোধালাম, কি? কপিটার সময় দাঁড়িয়ে থাকুন, কাজ শেষে নিয়ে নেব। আর বারবার আমার কানের কাছে বকবক করবে না, কাজের সময় ডিস্টার্বেন্স আমার পছন্দ নয়। উনি আবার ব্যস্ত হলেন ল্যাপটপের কিবোর্ড টিপতে। এদিকে আমি বিস্মিত চোখে ওনাকে দেখছি। এই লোক কি মনে করছে চাকরিতে আমাকে কিনে নিয়েছে? ইচ্ছে হলে দাঁড়িয়ে থাকতে বলছেন, মানে এটা কি স্কুলে পিটি হচ্ছে? যখন তখন বলবে সোজা হও, বামে যাও, ডানে তাকাও। আমার শরীর রাগ ক্ষোভে ফেটে পড়লো। বোবা হয় লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে আছি আমি। মানে উনি সোফায় বসে ল্যাপটপ কোলের উপর রেখে কাজ করছেন, আর আমি কফি মগটা হাতে নিয়েই সঙ্গের মতো দাঁড়িয়ে চাতকের মতো অপেক্ষা করছি কখন ওনার কাজ শেষ হবে আর উনি কফি চাইবেন, সেই আশায়। হাউ নাইস! নিজের প্রতি আমার নিজের এত বিচ্ছিরি রাগ লাগছে, ইচ্ছে করছে পুরো তেতো কফিটাই নিজেই গিলে খাই। আমার অনেক ভাবনার শেষ না হলেও ওনার কাজ শেষ হলো। উনি ল্যাপটপ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেন, দিন। আমি বাদ্যর মেয়ের মতো তাড়াহুড়া করে ওনার হাতে ধরিয়ে দিলাম। মনে মনে হৈ হৈ বেঁধে গিয়েছে ইতিমধ্যে, যে কবিতে চুমুক দিবে কি হবে ওনার এই সুন্দরমুখীর অবস্থা। অবশ্য সুন্দর না ছাই, কতখানি ধবধবে ফর্সা হলে কি সুন্দর হয় নাকি? ঈদের মতো ছোট ছোট চোখ, চোখে আইরিশগুলো বাদামি, মাথায়ও কতগুলো বাদামি চুল, আর মোটা দুটো গাঢ় ভরু, একটা চোখা নাক, আর একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে গালে। এই লোককে তোহারে তো ভালো লাগার কারণ আমি দীর্ঘক্ষণ খুঁজেও পেলাম না। ওনার রূপে বর্ণনা বাদ দিয়ে মন দিলাম ওনার দিকে। উনি কফিটা খেলেন না, কফির মগটা হাতে ধরেই বললেন, এটা তো ঠান্ডা হয়ে গিয়েছে।